আজকে মূলত আমরা ক্লাস করব এইচএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 ভেক্টরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণন নিয়ে। ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণন নিয়ে সাধারণত আমাদের যে কোশ্চেনগুলো আসে আমরা অলরেডি পাশে লিখে রেখেছি যে এখান থেকে আসে ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে কোন বের করতে বলে, এবং সেকেন্ড হচ্ছে কখন ভেক্টরদের পরস্পর লম্ব হবে, এবং থার্ড আরেকটা কোশ্চেন আসে যে ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা অংশক নির্ণয় করো। সো এগুলো কোশ্চেনের অ্যান্সার যদি করতে চাই আমাদের আগে বুঝতে হবে যে ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণন কি। আমি অলরেডি একটা ভেক্টরের ডট গুণের একটা সূত্র লিখে রেখেছি, a ডট b ইকুয়াল টু ab cos থিটা। আসলে এইখানে ডট গুণন বলতে কি বোঝায়? এ একটি ভেক্টর, কিভাবে বুঝলাম একটি ভেক্টর? একটি রাশি ছিল যার উপরে হচ্ছে আমি তীর চিহ্ন দিয়েছি, এটা দ্বারা একটা ভেক্টর, এটি হচ্ছে ভেক্টরের একটি সিম্বল, যার কারণে বোঝাচ্ছে এটি একটি ভেক্টর রাশি। বি একটি ভেক্টর রাশি, আমি যদি এর সাথে বি যদি গুণ করি তাহলে এদের গুণফল যদি আমাদের স্কেলার আসে, মানে গুণফল যদি একটি মান আসে যে মান আমরা প্রকাশ করতে পারবো, ঠিক আছে, যেটার জন্য দিকের প্রয়োজন হবে না, ঠিক আছে, শুধু মান দিয়ে আমরা সম্পূর্ণ প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। সো এদের গুণনে যদি একটি স্কেলার রাশি আসে তখনই আমি তাদেরকে কি বলি? স্কেলার গুণন বা ডট গুণন বলি, ঠিক আছে। সো স্কেলার গুণন বা ডট গুণনের আমি সূত্র লিখেছি a ডট b ইকুয়াল টু ab cos থিটা, ঠিক আছে। সো এই জিনিসটা আরো একটু ভালোভাবে বোঝার জন্য আমরা কি করব? একটি কার্টেসীয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করব। সো আমি আগে একটি কার্টেসীয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আগে আঁকি, যেটা এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এবং এটা হচ্ছে z অক্ষ। আমাদের কি কার্টেসীয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। x অক্ষে সাধারণত একটা রাশি যায়, সেই রাশিটার নাম হচ্ছে i ক্যাপ, এবং y অক্ষে হচ্ছে আমাদের একটা রাশি যায়, সেই রাশিটার নাম হচ্ছে j ক্যাপ, যেহেতু ভেক্টর রাশি, এবং z এর অক্ষের দিকে একটা রাশি যায় যেটার নাম হচ্ছে কি k ক্যাপ, ঠিক আছে। সো এইটা যদি আমাদের একটা ভেক্টর রাশি হয়, সো আমরা ভেক্টর রাশিকে কিভাবে লিখবো? a তার উপরে ক্যাপ দিয়ে দিলাম, তার উপরে তীর চিহ্ন দিয়ে দিলাম, এর দ্বারা কি বুঝাইতেছে এটি ভেক্টর রাশি। আমরা ফার্স্টে কি লিখবো? এটা কি a কোন অক্ষের দিকে গেছে? ফার্স্টে x অক্ষের দিকে গেছে, সেজন্য লিখলাম a অফ x। কত দূর গেছে? i ক্যাপ, এইজন্য i ক্যাপ প্লাস যোগ করতে হবে, তারপর এটা কি y অক্ষের দিকে গেছে, তাহলে কে গেছে? আসলে a, এটা কি কোন ভেক্টর? চিত্র a ভেক্টর, তাহলে a y অক্ষের দিকে গেছে, এইজন্য কি দিলাম a অফ y। y অক্ষের দিকে যদি যায় এর সাথে সংলগ্ন ভেক্টরটা কি j ক্যাপ, সো j ক্যাপ দিয়ে দিলাম, প্লাস আরেকটা ভেক্টর z এর দিকে গেছে, সো a অফ z, z এর দিকে যে ভেক্টরটা গেছে ওই ভেক্টরটার নাম কি k ক্যাপ, সো আমি একটা রাশি লিখছি k ক্যাপ, ঠিক আছে। অনুরূপভাবে যদি এটা একটা b ভেক্টর হইতো তাহলে আমি কিভাবে লিখতাম? b ভেক্টর যদি x অক্ষের দিকে যায় তাহলে b অফ x i ক্যাপ, b ভেক্টর যদি y এর দিকে যায় তাহলে কি লিখবো? b অফ y j ক্যাপ, প্লাস b যদি z অক্ষের দিকে যায় তাহলে আমরা কি লিখবো? b অফ z k ক্যাপ। সো আমি দুইটা ভেক্টর রাশি লিখে রেখেছি। এবার আমরা শিখবো যে a ডট গুণ a ডট b কিভাবে আসলে বের করে, সেটা এবার বের করে দেখাবো। সো আমি যদি ফার্স্টে করি a ডট b, এটা আসলে কিভাবে করতে হয়? ফার্স্টে আমি এর মানগুলো বসাবো, a of x i ক্যাপ প্লাস a of y j ক্যাপ প্লাস a of z k ক্যাপ ডট, এবার এর মান বসাবো b of x i ক্যাপ প্লাস b of y j ক্যাপ প্লাস b of z k ক্যাপ। এবার দুইটা ভেক্টর রাশি যদি আমি হচ্ছে স্কেলার গুণন করি তাহলে আমাদের কি করতে হবে? a of x এর সাথে গুণ যাবে b of x, কেন? কারণ এই পাশে i ক্যাপ আছে, i ক্যাপ মানে i ক্যাপের সাথে i ক্যাপ গুণ করতে হবে, তাহলে আমি যদি গুণ করি a of x ইনটু b of b of x প্লাস a of y ইনটু b of y প্লাস a of z ইনটু b of z, ঠিক আছে। এটা কি a ডট b এর ডট গুণনের রেজাল্ট। এখন আমাদের কোশ্চেন করে যে i ক্যাপ কি বসবে কিনা? না, i ক্যাপ কখনো বসবে না, কারণ আমরা অলরেডি শিখেছি যে আমরা শিখছি হচ্ছে ডট গুণ। ডট গুণনে আমরা সবসময় স্কেলার রাশির মান পাবো, ঠিক আছে। i ক্যাপ যদি বসাই বা j ক্যাপ বা k ক্যাপ যদি বসাই, এটা দ্বারা আমাদের বোঝাচ্ছে হচ্ছে এটা একটি ভেক্টর রাশি। বাট আমরা আগেই শিখেছি যে স্কেলার গুণনে আমি যে মানটা পাবো এটা কি স্কেলার মান হবে, মানে যেটা শুধু দিক প্রয়োজন হবে না, মান দিয়ে আমরা সম্পূর্ণ প্রকাশ করতে পারবো। এজন্য আমি i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ বসাবো না, ঠিক আছে। সো আমি তো ax bx ay bz এগুলো দিয়ে বসাইলাম, অনেকে কোশ্চেন করবে হয়তো x b y এগুলো আসলে জিনিসটা কি, এগুলো আসলে কি জিনিস এবার আমি দেখাবো এবার এটা, ঠিক আছে। সো আমি এটার ডট গুণনে কি পাইলাম? এই জিনিসটা পাইলাম। এখানে আমি ধরি যে আমি যখন a একটা ভেক্টর ধরছিলাম ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, সেটা x অক্ষের দিকে 2 একক গেছে, ঠিক আছে। আচ্ছা, সেটা y অক্ষের দিকে 3 একক গেছে, এবং z অক্ষের দিকে ধরে নিয়ে হচ্ছে 4 একক গেছে a ভেক্টরটা। তাহলে আমি কি লিখবো? এটার পরিবর্তে a ভেক্টরটা x অক্ষের দিকে কত ঘর গেছে? 2 ঘর, তার মানে a অফ x এর মান কত? 2। সো এই যে এখানে কি লিখলাম? 2, তারপর কি আছে? i ক্যাপ, সো আমি লিখলাম i ক্যাপ, প্লাস আছে প্লাস দিলাম a অফ y, তার মানে y এর দিকে সে কয় ঘর গেছে? 3 ঘর,
তার মানে এখানে a অফ y এর মান কত 3 লিখলাম। তারপর কি আছে j ক্যাপ, ভেক্টরের সিম্বল j ক্যাপ দিয়ে দিলাম। তারপর a অফ z অক্ষর থেকে কয় ঘর গেছে 4 ঘর, এজন্য আমি এখানে কি লিখব 4, a অফ z এর মান আর k এর মান উপরে লিখে দিলাম। ঠিক আছে, অনুরূপ ভাবে আমি ধরে নিই যে আরো একটা ভেক্টর আছে, b একটি ভেক্টর লিখলাম, b যদি ভেক্টর হয় এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ এবং এটা হচ্ছে z অক্ষ। সেই x অক্ষের দিকে হচ্ছে ধরে নিই 1 ঘর গেছে, y অক্ষের দিকে 2 ঘর এবং z অক্ষের দিকে ধরে নিলাম 3 ঘর গেছে। সো এই মানগুলো আমি কিভাবে লিখব? সো b এর মান b অফ x এর দিকে কয় ঘর গেছে 1 ঘর, সো b অফ x এর মান কত 1 বসাইলাম, i ক্যাপ আছে এইজন্য i ক্যাপটা বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস দিলাম। b অফ y এর দিকে সে কয় ঘর গেছে 2 ঘর গেছে, সো b অফ y এর মান 2, পাশে j ক্যাপ আছে সো j ক্যাপটা বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস দিলাম। b অফ z, তার মানে z অক্ষের দিকে সে কত ঘর গেছে 3 ঘর, এইজন্য আমি এখানে কত বসাবো 3 বসাই দিলাম k ক্যাপ। ঠিক আছে, সো এই a অফ y a অফ z বা b অফ x b অফ y দ্বারা আসলে কি বোঝায়? একটি মান বোঝায়, স্বাধীন বা নিরপেক্ষ একটি মান বোঝায়। সো মানগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, সো আমরা অলরেডি পেয়ে গেছি a ভেক্টরের মান b ভেক্টরের মান। এবার আমি যদি এই a ভেক্টর এবং b ভেক্টরের ডট গুণন নির্ণয় করি তাহলে আমরা কিভাবে বের করব? আমরা তো এখান থেকে শিখেছি a অফ x এর মান কত, এটা নিশ্চয়ই a অফ x, a অফ x এর মান কত 2i ক্যাপ। সো আমি এখানে লিখতে পারি 2, ঠিক আছে, ইনটু b অফ x এর মান কত, এই যে এটা b অফ x এর মান কত আছে 1, সো 1 যদি বসাই, প্লাস a অফ y এর মান কত 3, সো 3 বসাইলাম, b অফ y এর মান কত 2 বসাইলাম, প্লাস a অফ z এর মান কত 4 বসাবো, a অফ k এর মান কত 3, সরি b অফ z এর মান কত 3 বসাইলাম। তাহলে এটা ফাইনাল রেজাল্ট কত হবে? আসলে 2 এর সাথে 2 গুণ করলে 2, 3 দুগুণে 6 প্লাস 3 4 12। সো আমাদের ফাইনাল রেজাল্ট কত দিচ্ছে 8 আর যদি আমি 12 যোগ করি 20। তার মানে হচ্ছে a ডট এবং b ডট গুণনের একটা সম্পূর্ণ মান বের করলাম। এটি একটি ভেক্টর রাশি ছিল, a একটি ভেক্টর রাশি, b অপর একটি ভেক্টর রাশি, i ক্যাপ j ক্যাপ দ্বারা ভেক্টর রাশি বোঝাচ্ছে। এবং এই দুইটার গুণনে আমি যে মানটা পাইছি সেটা হচ্ছে কি একটি স্কেলার রাশি, যেটা জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, মান দিয়ে আমরা সম্পূর্ণ প্রকাশ করতে পারি। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে কি ডট গুণন। ঠিক আছে, সো এই ডট গুণনের সাহায্যে আমি যে কোশ্চেনগুলো লিখে রেখেছি সেই কোশ্চেনগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। সো এই ডট গুণনের সাহায্যে আমি যে প্রথম যে কোশ্চেন লিখে রেখেছি সেটা হচ্ছে কোণ কিভাবে বের করতে হয়, তারপর কিভাবে লম্ব বের করতে হয়, বা কখন ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে, বা কখন লম্ব বিক্ষেপ বা অংশ কিভাবে বের করতে হয়, এবার ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো আমরা ফার্স্টে এটাকে পরিষ্কার করে নিই। a এর মান কত হলে a এবং b ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। ঠিক আছে, সো আমরা তো জানি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত কি ছিল, a ডট b ইকুয়াল টু, যদি কখনো শূন্য হয় তাহলে ভেক্টরদ্বয় কি হয় পরস্পর লম্ব হয়। সো এবার লিখব সলভ, এর মান কত দেওয়া, এর মান হচ্ছে ai ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস শুধু k ক্যাপ, এবং b এর মান দেওয়া হচ্ছে 2ai ক্যাপ প্লাস aj ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এবার বলা হচ্ছে যে a এর মান, এই a এর মান কত হলে ভেক্টরদ্বয় কি হবে পরস্পর লম্ব হবে। সো আমরা জানি কি লম্ব হওয়ার শর্ত দিয়ে ডট b ইকুয়াল টু কি হতে হবে, শূন্য হতে হবে। সো এটা আমরা কিভাবে অ্যানসার করব, সলভ। তাহলে কি করতে হবে যে আমরা জানি a ডট b ইকুয়াল টু শূন্য হলে ভেক্টরদ্বয় কি হবে পরস্পর লম্ব হবে, ভেক্টরদ্বয় পরস্পর কি হবে লম্ব হবে। ওকে, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, a ডট b করতে হবে। ঠিক আছে, তাহলে a ডট b ইকুয়াল টু কত হতে হবে, শূন্য হতে হবে। সো শর্তটা আমি লিখলাম। সো শর্ততে এবার কি করব, এর মান বসাবো আর b এর মান বসাবো। এর মান কত আছে a i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস শুধু একটি k ক্যাপ ইনটু b এর মান কত 2ai ক্যাপ প্লাস aj ক্যাপ মাইনাস 4k ক্যাপ। পুরোর সমান কত ছিল শূন্য। ঠিক আছে, তাহলে আমাদের সিস্টেম কি ছিল, i ক্যাপের সাথে i ক্যাপ গুণ করব। তাহলে i ক্যাপের আগে কত ছিল a, এটার আগে কত 2a, তাহলে 2a এর সাথে যদি a গুণ করি তাহলে আমাদের মান কত আসে 2a স্কয়ার, a মাইনাস আর প্লাস কি হবে মাইনাস az এর সাথে bz গুণ করব, তাহলে হচ্ছে bj গুণ করব। তাহলে এর সাথে যদি এই 2 গুণ করি তাহলে কত হয় 2, কারণ j এর আগে 2 আছে আর এই j এর আগে শুধু a, এর জন্য গুণ হবে, তাহলে 2a
প্লাস মাইনাসে মাইনাস হবে, কারণ এটার সামনে কি মাইনাস প্লাস 1, এর সামনে মাইনাস 1, তাহলে মাইনাস, এর সামনে 1 আছে, এর সামনে কত আছে 4, তাহলে 1 এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে কত হবে 4, পুরোটা সমান কত 0। সো এইখান থেকে আমরা কি করতে পারি, এর 2 কমন নিতে পারি। সো 2 যদি কমন নিয়ে বা 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসে a স্কয়ার মাইনাস শুধু একটা a মাইনাস 2 ইকুয়াল টু কত 0। সো এটাতে কি করতে হবে, এবার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম আমরা কিভাবে করব, a স্কয়ার মিডল টার্ম যদি করি তাহলে কি আসে মাইনাস 2a, তার সাথে যদি প্লাস একটা a যোগ করি তাহলে কত 2 থেকে একবার দিলে একটা a আসে এবং এখানে -2। সো -2 ইকুয়াল টু 0। সো এবার যদি অ্যানসার করি আমি কি আসবে, এই দুটো থেকে আমাদের কি কমন যায়, শুধুমাত্র একটা a কমন যায়। একটা a যদি কমন নেই a মাইনাস কি আসে 2, কারণ কমন নেওয়ার অর্থ কি, যেটা কমন নেব ওইটা দিয়ে ভাগ করব। a দিয়ে ভাগ করলে a আসে, মাইনাস আছে মাইনাস আসছে, লিখলাম 2 এর যদি আমি a দিয়ে ভাগ করি a একাটা শুধু 2 আসে, এজন্য 2 বসাইলাম, প্লাস এখানে আমি 1 কমন নিলাম, 1 কমন নিলে a মাইনাস 2 আসে, পুরোটা সমান 0। এরপরে আমরা যেটা শিখেছি, হয় a এখানে কিছু নাই মানে কত লিখতে হবে +1, ঠিক আছে, হয় a + 1 ইকুয়াল টু 0, অথবা a - 2 ইকুয়াল টু 0। সো এটার মান যদি করি a ইকুয়াল টু -1 আর এখানে কত আসে a ইকুয়াল টু +2, তার মানে এর মান যদি কখনো -1 অথবা +2 আসে তাহলে ভেক্টর দ্বয় কি হবে, পরস্পর লম্ব হবে। এই যে কোশ্চেনটা অ্যানসার, এটা কোশ্চেনটা এটাই ছিল যে a এবং b ভেক্টর পরস্পর মানে a এর মান কত হলে b ভেক্টর পরস্পর লম্ব হবে। সো আমরা লিখে দিলাম যে এর মান -1 কিংবা যদি 2 হয় তাহলে ভেক্টর দ্বয় কি পরস্পর লম্ব হবে, ঠিক আছে। লম্ব অভিক্ষেপ বা অংশ কিভাবে নির্ণয় করতে হয় সেজন্য আমি অলরেডি একটা কোশ্চেন নিয়ে রেখেছি, এর মান দেওয়া এবং বি এর মান দেওয়া, বলা আছে যে a বরাবর b এর লম্ব অভিক্ষেপ বা অংশ বের করো, যেটাই লম্ব অভিক্ষেপ সেটাই অংশ, ঠিক আছে। তাহলে লম্ব অভিক্ষেপ বা অংশ নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, ডট গুণনের সূত্র কি, a ডট b ইকুয়াল টু ab cos θ, ঠিক আছে। এখান থেকে কি মনে রাখতে হবে, মনে রাখতে হবে যার উপর লম্ব অভিক্ষেপ বলবে সেটা cos θ থাকতে হবে। যেমন হচ্ছে এখানে বলা আছে a বরাবর a এবং b ভেক্টর হলে a বরাবর b এর লম্ব অভিক্ষেপ বের করো, তাহলে a বরাবর কার লম্ব অভিক্ষেপ, b এর অভিক্ষেপ, a বরাবর b এর লম্ব অভিক্ষেপ, যার উপর অভিক্ষেপ সেটা cos θ, তাহলে কার উপর লম্ব অভিক্ষেপ, বলা আছে b এর উপর লম্ব অভিক্ষেপ, তাহলে আমরা একটু লিখে রাখি, হ্যাঁ, যার উপর লম্ব অভিক্ষেপ সেটা cos θ হবে, ঠিক আছে। সো এখানে কি লেখা আছে, a বরাবর b এর উপর লম্ব অভিক্ষেপ, তাহলে b cos θ হবে, ঠিক আছে। তাহলে আমি কোশ্চেনটা লিখি, আমাদের a ভেক্টর যেটা দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, b অপর আরো একটি ভেক্টর i ক্যাপ মাইনাস j 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বলা আছে কি a বরাবর b এর উপর লম্ব অভিক্ষেপ, বুঝতে হবে a বরাবর b এর লম্ব অভিক্ষেপ, তাহলে কার অভিক্ষেপ, b এর লম্ব অভিক্ষেপ, তার মানে কি করব, b cos θ করব। তাহলে এটা কি হবে, উই নো a ডট b cos θ এর সূত্র কি জানি, a ডট b ইকুয়াল টু ab cos θ, তাহলে কার উপর লম্ব অভিক্ষেপ বলছে, b এর উপর লম্ব অভিক্ষেপ, তার মানে কি হবে b cos θ, তার মানে b cos θ হাতের বাম পাশে রেখে দিতে হবে, তাহলে b cos θ, তাহলে এর তো কোনো কাজ নাই, যে কি হবে গুণ অবস্থায় আছে, এবার সেগুলো কি হবে ভাগ হবে, তাহলে a ডট b আর নিচে কি শুধুমাত্র b এর মান, ঠিক আছে, সরি শুধুমাত্র এর মান, কারণ b তো এখানে বসাইছি। তাহলে আমি আগেই বলছি যে খুবই সহজ, লম্ব অভিক্ষেপ বললে কিচ্ছু না, জাস্ট যার উপর লম্ব অভিক্ষেপ বলছে সেটা cos θ, এখানে বলছে কি a বরাবর b এর উপর লম্ব অভিক্ষেপ, তার মানে কি হবে b cos θ হবে। সো বসাই দিছি। সো এটা নিয়ে আসলে এতবার বলার কারণ এটা নিয়ে আসলে অনেকে বোঝে না, এইজন্য, ঠিক আছে। সো আমরা এইভাবে শুধু এতটুকুর মান আসলে বের করব, ঠিক আছে, এটা এই পাশে থাকবে। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে, a ডট b বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আগে a ডট b বের করি, তাহলে এর মান ডট b যদি বসাই, ফার্স্টে এর মান বসাইতে হবে, এর মান কত 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ওকে, আর b এর মান কত i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। যদি আমরা মান বের করি আমাদের সূত্র কি, a of x ইনটু b of x, মানে প্রথমটার সাথে প্রথম x এর সাথে প্রথম i ক্যাপের সাথে প্রথম i ক্যাপ গুণ করতে হবে, তার মানে 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয় 3 ইনটু 1 শেষ প্লাস এর সূত্রের প্লাস, তারপর কি করতে হবে a of z ইনটু b of z, তাহলে a of z এর আগে কিছু নাই, মান কত -1 আছে, এটার উপরে সামনে কত আছে -4 আছে, তো -4 দিয়ে দিলাম, প্লাস তারপরে সিস্টেম কি a of z ইনটু b of z, আর a of z কত আছে 3 ইনটু b of z কত আছে 2, তাহলে যদি গুণ করে দেই কত আসে 3 অঙ্কে 3 মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস 3 দুগুণে 6, তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট কত আসে 10 আর 3 এ 13, তার মানে আমি খুব সহজেই ডট বি এর মান বের করে ফেললাম। এবার আমাদের কি বের করতে হবে, শুধু বি এর মান বের করতে হবে। আমরা জানি বি এর মান বের করার জন্য সূত্র কি,
সূত্র হচ্ছে রুট ওভার বি অফ এক্স স্কোয়ার প্লাস বি অফ ওয়াই স্কোয়ার প্লাস বি অফ জেড স্কোয়ার। সো যদি বের করি বি অফ এক্স কি আছে, কিছু নাই, মানে শুধু কি আই ক্যাপ। সো আই ক্যাপ মানে কত 1 স্কোয়ার প্লাস বি অফ ওয়াই কোনটা, এই যে এইটা, এটার মান কত, সামনে -4 আছে, সো -4 লিখে স্কোয়ার করে দিলাম, প্লাস বি অফ জেড এর সামনে কি আছে 2 আছে, সো 2 রুটে যদি আমি স্কোয়ার করে দেই তাহলে ফাইনাল রেজাল্ট কত আসবে, 1 4 4 16, 16 আর 2 যদি যোগ করি তাহলে কত আসে 18, 18 কে 19, রুট ওভার 19। সো এবার কি করব, এই মানগুলো এখানে বসাই দেব, ঠিক আছে। তাহলে এটাকে আমি এক নং সমীকরণ ধরি, ঠিক আছে, ধরে a ডট ইনটু b ডট এবং b এর মান এক নঙ্গে বসাই। তাহলে a ডট ইনটু b ও b এর মান কোথায় বসাবো, এক নঙ্গে বসাই। তাহলে এক নঙ্গে যদি বসাই তাহলে আমরা এক নঙ্গে কি রেজাল্ট পাবো, b cos থিটা ইকুয়াল টু a ডট b তো মান বসাবো, ঠিক আছে। আচ্ছা আগে করি a ডট b, নিচে কি বসাবো, শুধুমাত্র এর মান, ঠিক আছে। আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমাকে বের করতে হতো এর মান, আমি b মান বের করে ফেলেছি, সেটা কোনো ব্যাপারই না। আমরা একবার একটু কষ্ট করে আবারও এর মানটা বের করি, হ্যাঁ। সো কিছু না, একটু জাস্ট টাইম ওয়েস্ট, ওকে। তাহলে আমরা কার মান বের করবো, এর মান। এর মান বের করলে কি, a অফ x এর সামনে কত আছে 3, তার মানে 3 এর উপরে স্কয়ার করে দিব, প্লাস এর সামনে কত আছে -1, তারপর স্কয়ার, প্লাস এর মান সামনে কত আছে 3, এর জন্য 3 এর উপরে স্কয়ার। সো ফাইনালি আমাদের মান কত আসে, রুট ওভার 3 থেকে 9 আর একে যদি যোগ 9 1 আর এখানে আবার কত 9 আসে, ঠিক আছে। সো আমি যদি যোগ করি 10 আর একে কত হয়, একই মান 19 আসে, ঠিক আছে। সো এবার মান কত বসাবো, a ডট b এর মান কত পাইছি আমরা, a ডট b এর মান কোথায়, এই যে এখানে 13, আর শুধু এর মান কত, রুট ওভার 19, ঠিক আছে। সো ফাইনালি a বরাবর b এর লম্ব বিক্ষেপ হচ্ছে b cos থিটা ইকুয়াল টু 13 ডিভাইডেড রুট ওভার 19। এটা কি মান, a বরাবর b এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে। সো খুবই সহজ ম্যাথ, ঠিক আছে। সো আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমরা শিখব হচ্ছে এই ডট গুণ থেকে কিভাবে কোণ বের করতে হয়, এবং কখন ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে, এবং কখন লম্ব বিক্ষেপ বা অংশ কিভাবে বের করতে হয়। সো এটা নিয়ে আমরা আলোচনা করলাম। টপিকসগুলো খুবই সহজ, মনোযোগ দিয়ে ক্লাস করলে খুব সহজেই পারা যায়, ঠিক আছে। আর এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট এবং ফাইনাল পরীক্ষা অবশ্যই এসে থাকে, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।